নমস্কার, বার্তালিপি বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি অংশুমান আচার্য। প্রথমেই সংবাদ শিরোনাম। কোচিং সেন্টারে ভর্তি হওয়া মেধাবী পড়ুয়ারাও এবছর স্কুটি পাবেন, ঘোষণা মুখ্যমন্ত্রীর। মহারাষ্ট্রে জনসংখ্যা থেকে ভোটারের সংখ্যা বেশি, ভোটার তালিকায় গরমিল নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রাহুল গান্ধীর। ধ্বংসযজ্ঞ শেষের পর হামলা বন্ধের আহ্বান মোহাম্মদ ইউনুসের। শুক্রবার বাংলাদেশে গুড়িয়ে দেওয়া হলো প্রাক্তন রাষ্ট্রপতির বাড়ি। আসাম প্রিমিয়ার ক্লাব কাপে রোমাঞ্চকর ম্যাচে চ্যাম্পিয়ন ইটখলা। এবারে বিস্তারিত খবর। রাজ্যের হায়ার সেকেন্ডারি উত্তীর্ণ মেধাবী পড়ুয়াদের জন্য শুক্রবার দারুণ খবর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। যারা স্কুল কলেজে রেগুলার ক্লাসে ভর্তি হননি অথচ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে কোচিং সেন্টারে ভর্তি হয়েছেন, তাদেরও স্কুটি দেওয়া হবে। তবে এটা শুধু চলতি বছরের জন্যই। শুক্রবার এক্স হ্যান্ডেলে এই খবরটি জানিয়েছেন মুখ্যমন্ত্রী জানান, স্কুটি পাওয়ার যোগ্যরাই এই সুযোগ পাবেন। এতদিন শুধুমাত্র স্কুল কলেজে ভর্তি হওয়া পড়ুয়ারা এই পুরস্কারের জন্য বিবেচিত হতেন। তবে আগামী বছর থেকে এইচএস পাশের পর যারা রেগুলার ক্লাসে ভর্তি হবেন তাদের এই পুরস্কারের আওতায় রাখা হবে বলে হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন। যেসব ছাত্রছাত্রী এক বছর গ্যাপ দিয়ে ফের রেগুলার কোর্সে ভর্তি হবেন তারাও এই স্কুটি পাবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে অনেক মেধাবী পড়ুয়া রয়েছেন যারা সাফল্যের সঙ্গে হায়ার সেকেন্ডারি পাশ করার পর মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে কোচিং সেন্টারে যোগ দেন। সরকারি নিয়মে তারা এই স্কুটি পাওয়ার যোগ্য ছিলেন না, কিন্তু মুখ্যমন্ত্রীর আজকের ঘোষণায় তারা অন্তত চলতি বছর এই পুরস্কার পাবেন। তাই রাজ্যের বহু মেধাবী পড়ুয়াকে মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় উল্লাস ব্যক্ত করতে দেখা গিয়েছে। ইভিএম নয়, এবার ভোটার তালিকা নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের ফলাফলকে রীতিমতো কাঠগড়ায় দাঁড় করিয়ে এদিন রাহুলের প্রশ্ন, কেন্দ্র সরকারের পরিসংখ্যান বলছে মহারাষ্ট্রে বয়স্ক জনসংখ্যা হচ্ছে 9,40,00,000। অন্যদিকে নির্বাচন কমিশন বলছে রাজ্যে রয়েছেন 9,70,00,000 ভোটার। এটা কি করে সম্ভব? মহারাষ্ট্রে শরিক দুই দল শিবসেনা উদ্ধব নেতা সঞ্জয় রাউত ও এনসিসি পাওয়ার এর সুপ্রিয়া সুলেকে পাশে বসিয়ে শুক্রবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে এই প্রশ্ন তোলেন কংগ্রেস নেতা। এদিনের সাংবাদিক সম্মেলনে মহারাষ্ট্রের বিধানসভা ভোটে ভোটারদের নিয়ে যে ব্যাপক অনিয়ম হয়েছে তা তথ্য ও পরিসংখ্যান সহ তুলে ধরেন রাহুল গান্ধী। বলেন, 2019-এর বিধানসভা নির্বাচন ও 2024-এর লোকসভা ভোটের মাঝে এই 5 বছরে মহারাষ্ট্রে যোগ হয়েছিলেন 32 লক্ষ ভোটার। অন্যদিকে 2024-এর লোকসভা নির্বাচনের পর 5 মাসে ভোটার তালিকায় যোগ করা হয়েছে 39 লক্ষকে। হিমাচল প্রদেশের মোট জনসংখ্যার এই ভোটার 5 মাসে মহারাষ্ট্রে কি করে যোগ হলেন, এ নিয়েও গুরুতর প্রশ্ন তোলেন তিনি। তার অভিযোগ, এই বিষয়ে স্বচ্ছতার জন্য আমরা কমিশনের কাছে 2024-এর লোকসভা ও পরবর্তী বিধানসভা নির্বাচনের সম্পূর্ণ ভোটার তালিকা চেয়েছিলাম, কিন্তু বারবার আর্জি জানানো সত্ত্বেও কমিশন অজ্ঞাত কারণে তা আমাদের দিতে চাইছে না। এখানেই সন্দেহের সৃষ্টি হচ্ছে। কমিশন এগিয়ে না এলে সুস্থ গণতান্ত্রিক পরম্পরার স্বার্থে বিরোধীরা আদালতের দ্বারস্থ হতে পারেন বলেও এদিন জানিয়ে রাখেন লোকসভার বিরোধী দলনেতা। We represent on this table the entire opposition that fought the last election in Maharashtra. And we want to bring to the notice of the people of India some information that we have found about the Maharashtra election. We've studied in detail the voter lists, the voting patterns, and we've had a team who is working on this now for some time. And there are many irregularities that we have found. I want to place on the table a few things that I think it is important for the country, especially the young people who defend democracy, believe in democracy, to see and understand. বাংলাদেশের স্বাধীনতার অন্যতম সমৃদ্ধ প্রতীক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ইতিমধ্যেই বুলডোজার দিয়ে মাটিতে মিশিয়ে দিয়েছে হামলাকারীরা। গত দুদিন ধরে ঢাকার ৩২ নম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ি সুধা সদন সহ সারা দেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের নেতা ও প্রাক্তন মন্ত্রীদের বাড়িতে হামলা হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, যথেচ্ছ লুটপাট হয়েছে। কিন্তু টানা প্রায় ২৪ ঘন্টা ধরে এই ধ্বংসলীলা দেখলেও সম্পূর্ণ নীরব ছিল বাংলাদেশের সেনাবাহিনী ও পুলিশ। নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে থেকে তারা কার্যত মদত জুগিয়ে গিয়েছে। এই তাণ্ডব সম্পূর্ণ হয়ে যাওয়ার পর শুক্রবার মুখ খুলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এক বিবৃতিতে তিনি এদিন শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনীতিবিদদের সম্পত্তির উপর কোনো অজুহাতে না চালাতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, দেশের মানুষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, না হলে আন্তর্জাতিক মহলে বাংলাদেশ সম্পর্কে ভুল বার্তা যাবে। একই সঙ্গে তার হুঁশিয়ারি, দেশকে অস্থির করার জন্য কেউ যদি প্ররোচনামূলক কাজে লিপ্ত হয় তবে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে। ইউনুস যখন এই বার্তা দিচ্ছিলেন তখনও ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধুর বাড়ি তৃতীয় দিন ভাঙার কাজ চলেছে, লুটপাট চলেছে অবাধে, বাধা দেওয়ার কেউ ছিল না। এদিনও দেশটির বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের অফিস, নেতাদের বাড়ি ভাঙা সহ আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার খবর পাওয়া গিয়েছে। প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রাক্তন সেনাপ্রধান মঈন ইউ আহমেদের বাড়িতেও হামলা চালিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। আসাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশেপাশে বেড়ে চলা অবৈধ শিকার ও বন উজাড়ের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জীববিজ্ঞান ও পরিবেশ বিজ্ঞান বিভাগ। এ নিয়ে আজ বিভাগীয় ভবনের সামনে একটি সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। সূত্রের খবর, কিছু অসামাজিক ব্যক্তি নজরদারির অভাবের সুযোগ নিয়ে ইকো ফরেস্ট ও সংলগ্ন বনাঞ্চলে ঢুকে পড়ছে এবং হাতে তৈরি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে বন্যপ্রাণী শিকারে লিপ্ত হচ্ছে। পাশাপাশি তারা এই অঞ্চলের পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ চাম গাছ সহ বহু গাছ অবৈধভাবে কেটে ফেলছে। এদিন বৈঠকে এই সংকট মোকাবিলায় সমষ্টিগত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। এই বৈঠকে গ্রামবাসী, চা বাগানের প্রতিনিধি এবং বন দফতরের কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হবে। পরিবেশ বিদ্যা বিভাগের ডিন অধ্যাপক পার্থঙ্কর চৌধুরী এবং জীববিজ্ঞান ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক অপরাজিতা দে সচেতন নাগরিককে পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বানও জানিয়েছেন। তথা পরিবেশ ইদানিংকালে বিভিন্ন ধ্বংস করার বিভিন্ন রকমের খবর আমাদের কাছে আসছিল। এই বিভিন্ন রকমের হুমকি দেওয়া হচ্ছিল স্থানীয় যারা বাসিন্দা, আমাদের কিছু ছাত্রছাত্রী, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছিল। কেন? যে তারা আপত্তি করছিল যে এই ধরনের নেগেটিভ কাজগুলো করবে না। নেগেটিভ কাজগুলো কিছু লোক যারা অনেক সময় গাছ, মূল্যবান গাছ কেটে ফেলছে, কেউ বিভিন্ন ধরনের মূল্যবান এন্ডেঞ্জার্ড ইম্পর্টেন্ট স্পিসিস প্রাণী হত্যা করছে মাংস খাওয়ার জন্য। তো যেগুলো বন্যপ্রাণী সুরক্ষা আইনে বিধান রয়েছে, এ ধরনের কাজগুলো কেউ করলে তার ধারা অনুযায়ী 2 বছর, 4 বছর, 6 বছর জেল হতে পারে, জরিমানা হতে পারে। শহরের নির্মীয়মান রাঙ্গির খাল পরিদর্শন করল শিলচর জেলা কংগ্রেস। সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে কংগ্রেসের এক প্রতিনিধি দল আজ কনকপুর বাজার পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি হয়ে শিবকলোনি পর্যন্ত গার্ডওয়াল নির্মাণের কাজ খতিয়ে দেখেন। খালের কাজ কেন এত নিম্নমানের হচ্ছে, কেন মাঝখানে কিছু অংশ বাদ দিয়ে হচ্ছে নির্মাণ, এমন বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন। এক্সিস্টিং যে ড্রেনের যে অবস্থা আছে তার থেকে উপর দিকে 3 মিটার তোলা হয়েছে এবং প্রত্যেক জায়গাতে যে মানে মিডিলের যে গ্যাপটা থাকার কথা, যেটা আপনার ব্রেথ থাকার কথা, সেই ব্রেথগুলো সমান না। কোনো জায়গাতে দেখা যায় 20 ফুট, কোনো জায়গাতে 23 ফুট, কোনো জায়গাতে 21 ফুট, এইভাবে বেকাতেরা করে ড্রেনের কাজ চলছে। তার মধ্যেও একটা ইন্টারেস্টিং ব্যাপার, এই 42 ফুটের কাজটাকে 2টা ফেজে 2 ঠিকাদারকে দেওয়া হয়েছে। প্রত্যেক ঠিকাদাররা মধ্যবর্তী মানে যেগুলো অঞ্চল একটু পরিষ্কার অঞ্চল, সেই অঞ্চলগুলোতে মাঝে মধ্যে কিছুটা টুকরা গার্ডওয়ালা কাজ করে যাচ্ছেন। তাতে কি হচ্ছে, যদি আজকে একদিক থেকে যদি কাজটা সম্পন্ন করে আসা হতো তাহলে কিন্তু বর্ষার সময় বৃষ্টির জল সোজাভাবে নিচের দিকে গিয়ে গাগড়া নদীতে যেত। কিন্তু এইভাবে টুকরা কাজ করার ফলে এবং পার্শ্ববর্তী যে রাস্তা যে আছে, এখানে যে স্থানীয় লোকজনেরা আছেন, যে রাস্তার উপর বসবাস করে এবং স্কুল আছে সামনে, সেই স্কুলে ছাত্রছাত্রীরা যাওয়ার যে রাস্তার যে অবস্থা,
ওনারা সব নালা নর্দমা সব জাবড়া আবর্জনা রাস্তার উপরে রেখেছেন। কোনো অবস্থায় এখানে মানুষ চলাচলের মতো অবস্থায় নেই। শুক্রবার বিকেল 3টা নাগাদ শিলচর ভকতপুর ভজন্তীপুর জিপি কার্যালয়ের সামনে এক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে 12 বছরের এক ছাত্র। দ্রুতগতিতে আসা একটি 4 চাকার মাটির গাড়ি ভজন্তীপুর জিপি কার্যালয়ের সামনে সাইকেলে থাকা 12 বছরের কিশোরকে সজোরে ধাক্কা মারে। এতে ছেলেটি রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্ট থেকে পুলিশ ছুটে আসে। জখম ছাত্রকে সংকটজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবারে খেলার খবর। জয়ের জন্য শেষ ওভারে দরকার 5 রান। বোলার শ্রমিক দাস, প্রশান্ত সোনোয়াল এবং দিবাকর জহুরি প্রথম 3 বলে সংগ্রহ করেন 3 রান। বুদ্ধি করে চতুর্থ ডেলিভারিতে গতি কমিয়ে দেন শ্রমিক। কোনো রান হয়নি। পঞ্চম বলে সিঙ্গলস নিলেন দিবাকর। ম্যাচ ড্র। 1 বলে 1 রান হলেই তাদের জয় হাতের মুঠোয়। রান আপ আরও কমালেন শ্রমিক। তার স্লো ডেলিভারি শর্ট মিড অফে ঠেলেই দৌড় দিয়েছিলেন প্রশান্ত। ডাগআউট থেকে ইন্ডিয়া ক্লাবের খেলোয়াড় কর্মকর্তারা দৌড় যখন শুরু করবেন ঠিক সেই মুহূর্তেই শ্রমিকের থ্রো ছিটকে দেয় প্রশান্তের স্টাম্প। রোমাঞ্চকর ম্যাচ হলো টাই। অতএব সুপার ওভার। শেষ বলে ম্যাচ সুপার ওভারে ঠেলে ইটখলার ক্রিকেটাররা বাড়তি অক্সিজেন পান। সেই অক্সিজেন সুপার ওভারের বৈতরণী পার করতে তাদের সাহায্য করে দারুণভাবে। আসাম প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ ইটখলা প্রথমে ব্যাট করতে নেমে 7 উইকেটে 181 রান সংগ্রহ করে। এই রান তাড়া করতে নেমে ইন্ডিয়া ক্লাব নির্ধারিত 40 ওভারে 8 উইকেট হারিয়ে 181 রান করে। সুপার ওভারে ইন্ডিয়া ক্লাব 4 রান করে 1 উইকেট হারিয়ে। বিপরীতে কোনো উইকেট না হারিয়ে 5 রান করে ইটখলা। জেলা চ্যাম্পিয়নের ফলে ইটখলা জোনাল পর্বে খেলার ছাড়পত্র পাওয়ার পাশাপাশি পুরস্কার হিসেবে পেয়েছে 1 লক্ষ টাকা। শিলচরে শেষ হলো 70তম ভারতরত্ন লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ ট্রফি ফুটবল প্রতিযোগিতার কাছাড় জেলা পর্যায়ের খেলা। আজ শিলচর স্পোর্টিং ক্লাব মাঠে অনুষ্ঠিত ফাইনালে রংমাইনাগা ইউথ ক্লাবকে 4-1 গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে লক্ষ্মীপুরের লেনরোল এফসি। তারা জোনাল পর্যায়ে খেলার ছাড়পত্র পাওয়ার পাশাপাশি ট্রফি এবং 75,000 টাকা প্রাইজ মানি পেয়েছে। প্রতিটি জেলার মতো কাছাড়েও মোট 8টি দল আসরে অংশ নিয়েছিল। খেলা শেষে পুরস্কার তুলে দেন ডিএসের সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য, প্রাক্তন সভাপতি বাবুল হোর, কাছাড় জেলার বরদলৈ ট্রফি আয়োজনের নোডাল অফিসার বাহরুল ইসলাম, ম্যাচ কমিশনার দেবেন শুক্লবৈদ্য প্রমুখ। বার্তালিপির খবর আজ এ পর্যন্তই। শুভরাত্রি।